বিয়ের পর থেকে আজ পর্যন্ত কখনোই ইয়াসিন তার বউ নাদিরাকে স্পর্শ তো দূরে থাক, ভালোভাবে কথাও বলতে চায় না। তাদের বিয়ের 5 মাস চলছে। পরিবারের সবার সামনে এক পারফেক্ট ক্যাপল হয়ে থাকলেও চার দেয়ালের ভিতরের কথা কেউ জানে না। ইয়াসিন আর নাদিরার বিয়ে হয়েছে পরিবারের সবার সম্মতিতেই, কিন্তু পোড়া কপালি নাদিরা সবসময়ের জন্য এবারও ভালোবাসার কাছে হেরে গেল। ইয়াসিন তাকে প্রথম থেকেই অ্যাভয়েড করত। প্রথম প্রথম নাদিরা ভাবত হয়তো ইয়াসিনের আরও সময়ের দরকার, তাই সেও সামনে আগায়নি। কিন্তু নাদিরা যে ভালোবাসার বড্ড কাঙ্গাল, সে তার দিক থেকে কর্তব্য পালনে কোনো ত্রুটি রাখেনি। তাই সাহস করে একদিন ইয়াসিনকে জিজ্ঞাসা করে যে কেন সে তাকে এভাবে অ্যাভয়েড করছে। উত্তরে ইয়াসিন কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি উপমাকে খুব ভালোবাসি, জানি তোমাকে না জানিয়ে খুব ভুল করেছি, কিন্তু তখন রাগে বিষয়টা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। আমি কখনোই তোমাকে মানতে পারবো না। সরি নাদিরা। নাদিরা ঘটনার আকস্মিকতায় বাকশক্তি হারানোর উপক্রম হয়েছিল। আবারও আবারও তার জীবন তাকে নিয়ে খেলল। আরও একবার তাকে টেনে হিঁচড়ে মাটিতে ফেলল। ভালোবাসা কি তার জন্য শুধুই মরীচিকা? সেদিন নাদিরা তার চোখের পানি ছেড়ে দিয়েছিল নিঃশব্দে। ইয়াসিনকে শুধু একবার বলেছিল, আমাকে কি একবার উপমার জায়গাটা দেওয়া যায়? একটা বার কি আমি আপনার ভালোবাসা পাওয়ার সুযোগ পেতে পারি? ইয়াসিন কাট কাট গলায় বলেছিল, সেটা কখনোই সম্ভব নয় নাদিরা। আমি আজও উপমাকেই ভালোবাসি। নাদিরা কোনো কথা না বলেই চলে এসেছিল সেখান থেকে। তারপর থেকে শুরু হলো সারা বিশ্বের সামনে নাদিরার অভিনয়। এটাতে সে ছোটবেলা থেকেই অভ্যস্ত। সারাদিন অভিনয় করলেও রাতে সে বড্ড ক্লান্ত হয়ে পড়ে। এই অভিনয় খেলা খেলে সে এখনও চেষ্টা করে চলেছে, যদি ইয়াসিনের মনের মতো হয়ে ওঠা যায়। ইয়াসিন তাকে স্ত্রীর অধিকার না দিলেও তার প্রতি একটু মায়া জন্মেছে। যতই হোক, বাড়িতে একটা কুকুর পুষলেও তো তার প্রতি মায়া জন্মায়। আর সেখানে নাদিরা একজন মানুষ। সকালে উঠে নাদিরা রান্নাঘরে গিয়ে সকল কাজ শেষ করে নেয়। ইয়াসিনের জন্য টিফিন তৈরি করে রুমে আসে। ইয়াসিনকে ডাকতে হয়নি, অ্যালার্ম শুনে নিজেই উঠে গেছে। নাদিরা কখনই ইয়াসিনের চোখে চোখ রেখে কথা বলে না সেদিনের পর থেকে। আজও নিচু চোখেই বলল, আপনার টিফিন তৈরি করে দিয়েছি, যাবার সময় একটু মনে করে নিয়ে যাবেন। নাদিরা চলে যাবে এমন সময় ইয়াসিন তাকে ডাক দিল, নাদিরা। নাদিরা খুব খুশি হলো, যেন মরুভূমিতে এক বিন্দু জল খুঁজে পেয়েছে। পিছনে ফিরে জি বলতে ইয়াসিন তাকে বলল, আজ একটু রেডি হয়ে থেকো, তোমাকে নিয়ে রেস্টুরেন্টে যাব, তাই টিফিন নেব না আজ। নাদিরা যে কী পরিমাণ খুশি হয়েছে তা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। খুশিমণি বলল, আমি রেডি হয়ে থাকব। ইয়াসিন মুচকি হেসে বেরিয়ে যায়। সারা দিন আজ নাদিরা খুব খুশি হয়ে সব কাজ করেছে। তার শাশুড়ি মা অনেকবার জিজ্ঞাসা করে কি হয়েছে। সেও খুশি হয়ে বলে আজ তাকে নিয়ে ইয়াসিন বাইরে যাবে। ইয়াসিনের মাও খুব খুশি হয়েছেন শুনে। সন্ধ্যায় নাদিরা তৈরি হয়ে বসে আছে ইয়াসিনের অপেক্ষায়। তার ধারণা হয়তো সময়ে অতিবাহিত হওয়ার সাথে সাথে ইয়াসিন তাকে মেনে নেবে। হয়তো সে একটু ভালোবাসা পাবে। ইয়াসিন বাসায় আসতেই দেখে নাদিরা রেডি হয়ে আছে। সে মুচকি হেসে ফ্রেশ হতে চলে যায়। তারপর দুজনেই বেরিয়ে পড়ে। একটা রেস্টুরেন্টে বসে আছে ইয়াসিন আর নাদিরা। নাদিরা তো খুব খুশি, সে তার প্রিয় মানুষটার সাথেই প্রথম ঘুরতে বেরিয়েছে। কিন্তু ইয়াসিন ভাবলেশহীনভাবে আছে। মুখোমুখি বসেছিল তারা। নাদিরার নজর ইয়াসিনের উপর থাকলেও ইয়াসিনের নজর সামনের দিকে। হঠাৎ করে ইয়াসিন উঠে এসে নাদিরাকে জড়িয়ে ধরল। নাদিরা তো অবাকের শীর্ষে। কিছুক্ষণ পর হুট করেই ছেড়ে দিয়ে বলল, সরি জড়িয়ে ধরার জন্য। নাদিরা কিছু বুঝতে না পেরে বলল, সরি কেন? ইয়াসিন ঠিকঠাক হয়ে বসে বলল, আসলে কি উপমাকে দেখতেই আজ তোমাকে এখানে নিয়ে এসেছি। ওর আর আমার ঝগড়া চলছে তো, তাই ওকে জেলাস ফিল করানোর জন্যই এত কিছু। বলেই ইয়াসিন কফিতে চুমুক দিল। নাদিরার হাত থেকে ধপ করে কফি মগটা টেবিলে পড়ল। তার মনে হচ্ছে সে আজ বড্ড ব্যর্থ। কেন যেন তার নিজেকে নর্দমার কীট মনে হচ্ছে। হাত পা কাঁপছে, গলা থেকে কোনো স্বর বের হচ্ছে না। তাও খুব কষ্ট করে বলল, আমাকে কি আরও নাটক করতে হবে? ইয়াসিন ডানে বামে মাথা নাড়ালো।
নাদিরা আবারও বলল, চলুন তাহলে বাসায় যাই। ইয়াসিন অবাক হয়ে বলল, সে কি, কিছু খাবে না? কিছুই তো খেলে না। নাদিরা জোরপূর্বক হেসে বলল, আমার পেট মন সব ভরে গেছে, হয়তো গলা দিয়ে আর কিছু নামবেও না, চলুন বাসায়। ইয়াসিন আর জোর করেনি, চুপচাপ নাদিরাকে নিয়ে বাসায় চলে এসেছে। নাদিরাকে তার শাশুড়ি জিজ্ঞাসা করলে বলে, সে খেয়ে এসেছে, কিছু খাবে না। ইয়াসিন রাতে খাবার খেয়ে রুমে এসে দেখে নাদিরা রুমে নেই। এগিয়ে দেখে সে বারান্দায় গ্রিলে মাথা ঠেকিয়ে আছে। কৌতূহলবশত সে গিয়ে নাদিরার পাশে গিয়ে দাঁড়াতে অনুভব করলো নাদিরার শরীর থর থর করে কাঁপছে। সোডিয়ামের হলদে লাইটে তার চোখের পানি স্পষ্ট। ইয়াসিনের একটু খারাপ লাগলো। ইয়াসিনের উপস্থিতি টের পেয়ে নাদিরা ইয়াসিনের দিকে না ফিরেই বলল, আমাকে আর কখনো আজকের মতো নাটক করাতে নেবেন না প্লিজ, এটা আমার অনুরোধ। আর যদি উপমাকে বিয়ে করার জন্য ডিভোর্স লাগে আমাকে জানাবেন, তবুও এমন আর করবেন না প্লিজ, দোহাই লাগে। নাদিরা কথাগুলো বলে রুমে চলে আসে। ড্রয়ার থেকে তার মেডিসিনগুলো নিয়ে নেয়। হ্যাঁ, এবার শান্তি, হয়তো এখন একটু শান্তিতে ঘুমোতে পারবে। ইয়াসিন বারান্দা থেকে রুমে এসে দেখে বিছানার এক কোণে ঘুমিয়ে আছে নাদিরা। সে ফ্রেশ হয়ে সোফায় ঘুমিয়ে পড়ল। পরপরই তার মোবাইল বেজে উঠল। হাতে নিতে দেখে উপমার ফোন। ইয়াসিনের ঠোঁটে হাসি ফুটে উঠল। উপমা, জান। ওপাশ থেকে উপমা বলল, বউকে বুকে জড়িয়ে গার্লফ্রেন্ডকে জান ডাকছো, ভালোই উন্নতি। ইয়াসিন আতঙ্কিত হয়ে বলল, এসব কি বলছো উপমা? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তো তোমাকে বললামই নাদিরাকে ডিভোর্স দিয়ে চলো আমরা বিয়ে করি, কিন্তু তুমিই তো আমাকে মানা করছো বারবার। উপমা আমতা আমতা করে বলল, দেখো ইয়াসিন, বিয়ে করে কি হবে? তোমার তো বিয়ে হয়ে গেছে। যতই হোক তোমার ফ্যামিলি নাদিরাকে মেনে নিয়েছে, আর আমি তো তোমাকে ছেড়ে দিইনি। তুমি চাইলে এখনই আমি তোমার হতে পারি, তার জন্য বিয়ের দরকার হবে না। তুমি চাইলে কালকেই একটা রুম বুক করি। ইয়াসির নাক মুখ কুঁচকে বলল, ছি উপমা, কি বলছো এইসব? আমি তোমাকে চাই, কিন্তু স্ত্রীর রূপে। আমি তোমাকেই স্ত্রীর অধিকার দিতে চাই, যার জন্য আমি এখনো নাদিরাকে স্পর্শ পর্যন্ত করিনি, আর না তাকে কোনো প্রকার অধিকার দিয়েছে আমার উপর। আমি তোমাকে চাই, তাই বলে অবৈধভাবে না। উপমা কটাক্ষ করে বলল, শিখাতে এসো না ইয়াসিন। দুজন ছেলে মেয়ে এক রুমে থাকে, তবুও তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, এটা বিশ্বাস করতে বলো না। ইয়াসিন বেশ ঝাঁঝালো সুরে বলল, শোনো উপমা, প্রতিদিন তুমি এভাবে আমাকে অপমান করতে পারো না। আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। দুজনের একে অপরের প্রতি সম্মান আছে বিদায় সেই সম্পর্ক গড়ার প্রয়োজন পড়ে না। সেই ক্ষেত্রে দেখতে গেলে তুমি অনেকবার আরেকজনের সাথে ট্যুরে গিয়েছো, তাহলে আমি কি ভাববো? উপমা এবার নরম সুরে বলল, ইয়াসিন বাবু, আমি তোমাকে নিয়ে অনেক ইনসিকিউর ফিল করি, তাই তো বলি নাদিরাকে তুমি স্পর্শ করবে না। তোমার যদি ছুতে ইচ্ছে হয় তো আমাকে বলবে, তা ওই মেয়ের কাছে যাবে না। ইয়াসিন একটা শ্বাস ফেলে বলল, চলো না আমরা বিয়ে করে ফেলি, তাহলেই তো আর কোনো সমস্যা হয় না। হঠাৎ করেই নাদিরা খাট থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল। ইয়াসিন অবাক হয়ে যায়, নাদিরা কি তবে ঘুমায়নি? যেভাবে বের হলো তাতে মনে হয় না সে ঘুমিয়েছিল। ইয়াসিন ফোন রেখে নাদিরার পিছু যায়। নাদিরার মাথা ধপ ধপ করছিল। তার ইচ্ছে হচ্ছিল নিজেকে শেষ করে দিতে। সে ডেসপারেটলি এদিক সেদিক হাঁটছে, তার পুরো শরীর কাঁপছে। আবার রুমে এসে ড্রয়ার থেকে একটা কৌটা থেকে 3টে ওষুধ নিয়ে পানি দিয়ে গিলে ফেললো। ইয়াসিনও তাড়াতাড়ি রুমে আসে। সে শুধু কিছু খেতে দেখে, কি খেয়েছে তা বুঝতে পারছে না। ভ্রু কুঁচকে নাদিরাকে সে জিজ্ঞাসা করে, নাদিরা তুমি কি খেয়েছো? আর এভাবে কাঁপছো কেন? তুমি ঠিক আছো? নাদিরা চমকে ইয়াসিনের দিকে তাকালো, তারপর মেকি হেসে বলল, না কিছু হয়নি তো, আমি আপনাকে ডিস্টার্ব করলাম তাই না? আমি দুঃখিত, আমি আসলেই বুঝতে পারিনি আপনি ঘুমোননি। আম আমি কোথায় যাব? নাদিরা কেমন যেন করছে, চোখ থেকে তার অনবরত পানি ঝরছে। এদিক সেদিক মাথা ঘুরিয়ে দেখছে, যেন কিছু খুঁজছে, কিন্তু না পাওয়ায় সে প্রচণ্ড ক্ষিপ্ত।
ইয়াসিন তাড়াতাড়ি এসে নাদিরাকে ধরে। নাদিরা ইয়াসিনকে তার থেকে দূরে সরানোর চেষ্টা করে, কিন্তু ইয়াসিন তাকে শক্ত করেই ধরে রাখে। ইয়াসিন অবাক চোখে নাদিরাকে দেখছে। এইরকম ভাবে কখনোই সে নাদিরাকে দেখেনি। নাদিরাকে সে নিজে থেকেই ছেড়ে দিলে নাদিরা ছিটকে তার থেকে দূরে সরে যায়। সে অনবরত বিড়বিড় করে বলছে, চলে যাব, মরে যাব, শেষ হয়ে যাব, কেউ আমার নয়, আমি পাবো না আমার সুখ পাখি, আমি শেষ হয়ে যাব। ইয়াসিন কিছু কিছু শুনলেও কিছুই বুঝতে পারেনি। নাদিরা বারান্দায় দিয়ে গুটি সুটি মেরে এক কোণে পড়ে রয়, হাঁটু জড়িয়ে নিজেকে আড়াল করার এক ব্যর্থ চেষ্টা চালায়। ইয়াসিন সবটাই লক্ষ্য করে, কিন্তু নাদিরার এমন অবস্থা তার বোধগম্য নয়। সে নাদিরার দিকে একবার যেতে নিয়েছিল, কিন্তু নাদিরা ভীত চোখে তাকে কাছে আসতে বারণ করে। বারবার চেষ্টার পর ব্যর্থ হয়ে ইয়াসিন বারান্দার দরজায় বসে পড়ে। আর এক সময় দুজনেই ঘুমে তলিয়ে যায়। সকালে ইয়াসিনের চোখ খুলতেই দেখে তার থেকে বেশ দূরত্ব রেখে নাদিরা তাকে ডাকছে, এই যে ইয়াসিন সাহেব, সকাল 7টা বাজে, আপনি উঠে পড়ুন। ইয়াসিন কোনো কথা না বাড়িয়ে উঠে ওয়াশরুমে চলে যায়। সে রাতের ঘটনার জন্য এখনও বেশ অবাক, কিন্তু নাদিরা এতটা নর্মাল বিহেভ কিভাবে করছে তাই ভেবে পাচ্ছে না ইয়াসিন। ওয়াশরুম থেকে বের হতেই ইয়াসিন দেখে নাদিরা হাতে কফির কাপ নিয়ে রুমে ঢুকলো। ইয়াসিনের দিকে কাপটা বাড়িয়ে দিয়ে বলল, এই নিন কফিটা। ইয়াসিন কাপটা হাতে নিতেই দেখে নাদিরার হাত থর থর করে কাঁপছে। ইয়াসিনের ভ্রু কুঁচকে এলো। সে নাদিরার হাত ধরে বলল, তোমার হাত কাঁপছে কেন? নাদিরা হাতটা তাড়াতাড়ি সরিয়ে বলল, কিছু না। বলেই নাদিরা রুম থেকে বেরিয়ে গেল। ইয়াসিন আরেক দফা অবাক হলো। আর কিছু মনে পড়তেই সে ড্রয়ারের কাছে এগিয়ে গিয়ে ড্রয়ার খোলে, কিন্তু সে হতাশ হয়ে যায়। এখানে কিছুই নেই। ইয়াসিন খুব ভালো করে বুঝতে পারছে নাদিরা কিছু লুকাচ্ছে, কিন্তু নাদিরাকে জোর করার অধিকার তো সে নিজেই নেয়নি। কি করবে সে? আকাশ পাতাল ভাবতে ভাবতে ইয়াসিন অফিসের উদ্দেশ্যে পা বাড়ালো। ইয়াসিন অফিসে বেরিয়ে যাওয়ার পর নাদিরা রুমে এসে লাবণীকে ফোন দিল। লাবণী নাদিরার ফ্রেন্ড। নাদিরার ফোন পেয়ে লাবণী খুশি হয়ে ফোন ধরলো। হ্যালো নাদু, কেমন আছিস বনু? নাদিরার গলা কাঁপছে, চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। কোনো মতে কাপা কণ্ঠে বলল, ওষুধগুলো কাজ করছে না লাবু। লাবণী একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, যেই ওষুধ তোর দরকার তাই তো পাচ্ছিস না। কান্না করিস না, হসপিটালে চলে আসিস। আমি ডক্টর ইরামের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি। নাদিরা কোনো মতে বলল, হুম। লাবণী অসহায়ভাবে বলল, চলে আয় না আমার কাছে। নাদিরা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি। এখন পৃথিবী থেকে বিদায় নেওয়ার দিন গুনছি। হয়তো তাতেই আমার শান্তি। ডক্টর ইরামের কেবিনে বসে আছে লাবণী আর নাদিরা। নাদিরার দৃষ্টি নিচের দিকে, কোলের উপরে হাত দুটো বারবার কচলে যাচ্ছে সে। লাবণী অসহায়ভাবে ডক্টর ইরামের দিকে তাকিয়ে আছে, আর ডক্টর ইরাম এক দৃষ্টিতে নাদিরার দিকে। মেয়েটা আগের তুলনায় আরও বেশি শুকিয়ে গেছে। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণের পর ডক্টর ইরাম সোজা হয়ে বসলেন। তারপর সামনে দুজনকে উদ্দেশ্য করে বললেন, ওষুধ ঠিকই কাজ করছে, কিন্তু মনে হয় না উনার নিজের বাঁচার ইচ্ছা আছে। আমি আপনাদের আগেও বলেছি, উনার কোনো মরণব্যাধি হয়নি, উনার হয়েছে মনের রোগ। আপনাদের থেকে যতটা জানতে পারলাম তাতে মনে হচ্ছে উনার ছোটবেলা থেকে এখন পর্যন্ত উনি কোনো সুখময় সময়ের দেখা পাননি। মনের ভিতর কষ্ট চেপে রেখেছেন, কিন্তু এভাবে চলতে থাকলে তো উনি মরণ ব্যাধি হওয়াতে খুব বেশি সময় লাগাবেন না। নাদিরা ডক্টরের কথা শুনে ভাবলেশহীনভাবে বসে আছে। লাবণী অসহায়ভাবে বলল, বুঝতে পারছি ডক্টর, কিন্তু এর কি কোনো উপায় নেই? ও তো কিছুদিন ধরে খুব বেশি অসুস্থ হয়ে পড়ছে। ডক্টর ইরাম মুখ থমথমে করে বলল, মিস নাদিরা। নাদিরা নীরবতা ভেঙে হুট করে বলল, মিসেস মিসেস নাদিরা। ডক্টর ইরাম অবাক চোখে তাকালেন নাদিরার দিকে। অদ্ভুত অনুভূতি হচ্ছে তার, কারণটা তার অজানা, আবার হয়তো জানা। একটা ঢোক গিলে ডক্টর ইরাম বলতে শুরু করলেন, তো মিসেস নাদিরা, আপনি ঠিকভাবে খাওয়া দাওয়া করছেন না, যার ফলাফল আপনার প্রেশার লো। আর কিছু সমস্যা হচ্ছে কি না তার জন্য আমার কিছু টেস্ট করাতে হবে। আমি টেস্টগুলো লিখে দিচ্ছি।
ডক্টরের সাথে কথা শেষ করে বেরিয়ে এলো দুজনে। লাবণী কেবিন থেকে বেরিয়ে বলল, চল আগে টেস্টগুলো করিয়ে নিই। নাদিরা লাবণীর হাত চেপে ধরল, হালকা হেসে বলল, আজ না, অন্য দিন। লাবণী ভ্রু কুঁচকে বলল, অন্য একদিন মানে? আজকেই টেস্ট করাবো, চল। নাদিরা লাবণীকে আবার বাধা দিয়ে বলল, কেন বুঝতে চাইছিস না? আজ আমার কাছে কোনো টাকা নেই। লাবণী ফুঁসে উঠে বলল, আমাকে কি কিছু মনে হয় তোর? নাদিরা উত্তরে বলল, সেটা বললে হয় না লাবু। আমি তো তোর টাকাতেই ডক্টর দেখিয়েছি। আর ঋণী করিস না আমায়। সব সম্পত্তি মামাদের দখলে, চাইলেও কিছু করতে পারবো না। এখন আমার ব্যবস্থা আমাকেই করতে হবে। লাবণী বিরক্তির সুরে বলল, আমার টাকা না হয় নিবি না? আমি পর বলে, তা তোর হাজবেন্ডের তো কম টাকা নেই, সে তোর খরচ নেয় না? নাদিরা তাচ্ছিল্য হেসে বলল, যেই মানুষটাই আমার নয়, যার প্রতি আমার কোনো অধিকার নেই, তার টাকার প্রতি কিভাবে অধিকার জমায়? লাবণী ভ্রু কুঁচকে বলল, তাই বলে? লাবণীকে কথার মাঝখানে থামিয়ে নাদিরা বলল, এখন চল, এখানে আর ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে। লাবণী ক্ষুণ্ণ মনে নাদিরাকে নিয়ে হসপিটাল থেকে বের হলো। ইয়াসিন আজকে অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে বেরিয়েছে, উদ্দেশ্য উপমার সাথে দেখা করতে যাবে। রাস্তায় যাওয়ার সময় সে নাদিরাকে দেখলো, সাথে লাবণীকেও। বিয়েতে লাবণী উপস্থিত ছিল, বিদেয় তাকে চিনতে খুব একটা কষ্ট হয়নি। কিন্তু বুঝতে পারল না তারা হসপিটাল থেকে কেন বেরিয়েছে। তাদের কাছে যাবে তার আগেই দুজনে একটা রিকশায় উঠে গেল। ইয়াসিনের সন্দেহ হলো, হাত ঘড়িটায় চোখ বুলিয়ে চলল অন্য রাস্তায়। বাসায় গিয়ে জানা যাবে আসলে কি হয়েছে। কিন্তু বিষয়টা যে নাদিরাকে ঘিরে তা বেশ ভালো মতোই বুঝতে পারছে ইয়াসিন। রিকশায় নাদিরা লাবণীকে বলল, লাবু, আমার কাজ দরকার। পেপার থেকে আর ইন্টারনেট থেকে কিছু কাজের বিজ্ঞাপন পেয়েছি, একটু যাবি আমার সাথে? লাবণী কিছু বলবে তার আগেই নাদিরা বলল, শুধু হ্যাঁ বা না। ব্যর্থ হয়ে লাবণী হ্যাঁ বলল। নাদিরার আত্মসম্মানবোধ প্রখর। লাবণী খুব ভালো করেই বুঝতে পারছে যে ইয়াসিনের থেকে নাদিরা কোনো প্রকার ফাইন্যান্সিয়াল হেল্প নেয়নি, আর না ভবিষ্যতে নেওয়ার ইচ্ছে আছে তার। রিকশা থামলো একটা 5 স্টার হোটেলের সামনে। নাদিরা ফোনে একবার চোখ বুলিয়ে দেখলো ঠিকানা ঠিক আছে নাকি। হ্যাঁ, এটাই ঠিকানা। দুজনে এগিয়ে গেল। ভিতরে গিয়ে নাদিরা আর লাবণী রিসেপশনের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো কাজের বিষয়ে। হঠাৎ নাদিরার চোখ পড়ল 10 নম্বর টেবিলে। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো। হঠাৎই তার প্রচণ্ড খারাপ লাগছে, মাথাটা ভন ভন করে ঘুরছে, দাঁড়িয়ে থাকার শক্তিটুকু পাচ্ছে না। কোনো মতে লাবণীর হাত চেপে ধরল সে, চোখ থেকে পানি বেয়ে পড়ছে। কোনো মতে বলল, লাবু, চল এখান থেকে, ভালো লাগছে না। লাবণী বুঝতে পারল না আসলে কি হয়েছে। এই তো ভালো ছিল মেয়েটা। আসল ঘটনা বুঝতে পারলো সামনে তাকিয়ে। কোনো মেয়েই সহ্য করতে পারবে না তার স্বামী অন্য একটা মেয়ের হাত ধরে থাকবে, এতটা কাছাকাছি থাকবে, খাইয়ে দেবে। লাবণী ইয়াসিনদের কাছে যেতে নিলে নাদিরা তার হাত ধরে ফেলে। উপমা নাদিরাকে দেখে ভ্রু কুঁচকে ফেলে। উপমাকে ভ্রু কুঁচকাতে দেখে ইয়াসিন পিছন ফিরে নাদিরাকে দেখে। সে বেশ চমকে যায়। চেয়ার ছেড়ে উঠতে নেবে তার আগেই নাদিরা লাবণীর হাত ধরে বাইরে চলে যায়। ইয়াসিন তাকিয়ে থাকে তাদের যাওয়ার পানে। নাদিরার হাত পা কাঁপছে। খুব কষ্টে বাসায় এসে হাতের ব্যাগ রেখে ওয়াশরুমে গিয়ে বমি করতে থাকে। মনে মনে ভাবতে থাকে, আর কত কষ্ট তাকে সইতে হবে। এর কি লাঘব কখনোই ঘটবে না? হ্যাঁ, ঘটবে। কষ্টও দূর হবে। তার জীবনে সুখ পাখিটারও খোঁজ মিলবে। কিন্তু তা দেখার জন্য হয়তো সে থাকবে না। ইয়াসিন বাসায় ফিরে নাদিরাকে রুমে দেখতে পায় না। ওয়াশরুমে পানির আওয়াজ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইয়াসিন খাটে বসে। 10 মিনিট হয়ে গেল এখনও নাদিরা ওয়াশরুম থেকে বের হচ্ছে না। হঠাৎ খাটে চোখ বুলাতেই দেখে নাদিরার ব্যাগে একটা ফাইল। কৌতূহলবশত ইয়াসিন ফাইলটা হাতে নেয়। যেই না খোলে দেখতে যাবে তার আগে ওয়াশরুমের ভিতর থেকে চিৎকার করে কান্নার আওয়াজ আসলো। ইয়াসিন ভয় পেয়ে যায়। সে দরজায় শব্দ করে নাদিরাকে ডাকতে থাকে। তৎক্ষণাৎ কান্নার শব্দ বন্ধ হয়ে যায়। তাও ইয়াসিন নাদিরাকে ডাকে, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। ইয়াসিন একবার ভাবলো দরজাটা ভাঙবে, এ ছাড়া আর কোনো উপায় নেই।
কিন্তু দরজা ভাঙার আর প্রয়োজন হয়নি। তার আগেই নাদিরা দরজা খুলেছে। ইয়াসিন তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ মুখ ভিজে আছে, শরীর বারবার কেঁপে উঠছে নাদিরার নজর দিকে। মুখে নেই কোনো কৃত্রিম সৌন্দর্য, চুলগুলো অগোছালোভাবে মুখের দুদিকে পড়ে আছে। এতদিনেও ইয়াসিন নাদিরাকে ভালো করে লক্ষ্য করেনি, কিন্তু আজ মনে হচ্ছে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ইচ্ছে হচ্ছে যে আদৌ তাকে তৈরি করতে উপরওয়ালা কোনো ত্রুটি রেখেছে কিনা। নাদিরা ইয়াসিনকে পাশ কাটিয়ে তার ব্যাগ নিয়ে তার কাবার্ডে রেখে দেয়। ইয়াসিন এখন ওইভাবেই দাঁড়িয়ে আছে। তার নিজের কাছে বড্ড অসহায় লাগছে। কেমন এক স্তব্ধতা তাকে ঘিরে ফেলেছে চারিপাশ থেকে। খুব কষ্টে নিজেকে সামলালো ইয়াসিন। নাদিরার দিকে ঘুরতেই দেখে সে ঘরের কাজ করছে, আর তার ঠোঁটজোড়া মৃদু কাঁপছে, যেন কিছু বিড়বিড় করছে। ইয়াসিন যে এতক্ষণ ধরে এখানে এই রুমে দাঁড়িয়ে তা যেন তার খেয়ালই নেই। একবারও তাকায়নি ইয়াসিনের দিকে, আর না কোনো কথা বলেছে। ইয়াসিন একটু অপমানিত বোধ করলো। সে এগিয়ে এসে বলল, নাদিরা, তুমি কোথায় গিয়েছিলে? নাদিরা নিরুত্তর। নাদিরাকে দেখে মনে হচ্ছে সে কোনো ঘোরের মধ্যে আছে, একা একা বিড়বিড় করছে। আর একটু এগিয়ে এসে সে নাদিরার বিড়বিড় করা কথা শুনতে চেষ্টা করে। কল্পনায় এসে বারবার জ্বালাবে, বাস্তবেও জ্বালাবে, কিন্তু আমার হবে না, কখনো না। আমি কেউ না তার, কিন্তু সে আমার সব। আর জ্বলব না, মরে যাব। ইয়াসিন কেঁপে উঠে নাদিরার বিড়বিড় করা কথা শুনে। ইয়াসিন মনে মনে ভাবতে থাকে, কতটা ভালোবাসলে নিজের প্রিয় মানুষকে তার সব জায়গা দেওয়া যায়, এমনকি নিজের গড়া কল্পনায়ও। কই, সেও তো উপমাকে ভালোবাসে, কিন্তু সে তো ভুলে কখনো স্বপ্নে উপমাকে দেখে না। ইয়াসিন নাদিরার বাহু ধরে তাকে নিজের দিকে ফেরাতেই নাদিরা চমকে ওঠে। ইয়াসিনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ইয়াসিনের এক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে সে বেশ অবাক হয়। হঠাৎ করেই হেলে পড়ে যায় সে। ইয়াসিন তার বাহু ধরে থাকায় নিচে পড়েনি সে। পাক্কা 5 ঘন্টা ঘুমিয়েছিল নাদিরা। ঘুম বললে ভুল হবে, সে একদমই বেহুশ ছিল। তার শরীর থরথর করে কাঁপছে। বিছানায় শোয়া থেকে উঠতেই দেখে ইয়াসিন ফোনে কথা বলছে। তার মনটা নিমেষেই খারাপ হয়ে গেল। চারপাশ তাকাতেই দেখে রাত। ঘড়ির দিকে তাকাতে দেখে রাত 8টা বেজে 56 মিনিট বাজে। সে এতক্ষণ মরার মতো শুয়েছিল। ভাবতেই কেমন লাগলো। বাসার কোনো কাজই কমপ্লিট হয়নি। কে জানে তার শাশুড়ি একা একা কত কষ্ট করেছে। নাদিরাকে উঠতে দেখে ইয়াসিন এগিয়ে আসে। নাদিরা ইয়াসিনকে দেখতেই ভাবে সে কি দুপুরে স্বপ্ন দেখেছিল। তা নয়তো কি। ইয়াসিন নাদিরাকে দেখে ভ্রু কুঁচকালো। সে কি বলবে কিছুই বুঝতে পারছে না। রাগ লাগছে প্রচুর। নাদিরা কোনো কথা না বলে উঠতে নিতেই মাথা ঘুরে পড়তে নেয়। ইয়াসিন সাবধানে বলে তাকে ধরতে যায়, কিন্তু তার আগেই নাদিরা নিজেকে সামলে নেয়। ইয়াসিন নাদিরাকে জিজ্ঞাসা করে, কেমন লাগছে শরীর? বেশি দুর্বল লাগছে? নাদিরা কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে যায়। ইয়াসিনের প্রচুর রাগ লাগে, তবু নিজেকে সামলে নেয়। একবারের জন্য ইয়াসিন নাদিরাকে একা পায়নি। রাতে নাদিরা রুমে এসে দেখে ইয়াসিন বিছানায় আধশোয়া হয়ে ল্যাপটপ চালাচ্ছে। সে নাদিরার দিকে তাকায়, কিন্তু নাদিরা তার দিকে একবারও তাকায় না। সে বারান্দায় চলে যায়। রাত 12টা ছুঁই ছুঁই। চারপাশে কেমন যেন শূন্যতায় ঘেরা। আস্তে আস্তে রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছে। সোডিয়ামের আলোতে রাস্তাটা বেশ মোহনীয় লাগছে নাদিরার কাছে। তার মনে এক অসম্ভব ইচ্ছা জাগলো, কিন্তু সে জানে এটা কখনোই পূরণ হবে না। একটা দীর্ঘশ্বাস ফেলে গ্রিলে মাথা ঠেকালো সে। হঠাৎ পাশে কারো অস্তিত্বের আভাস পেল নাদিরা। পাশে তাকাতেই দেখে ইয়াসিন। নাদিরা সোজা হয়ে দাঁড়িয়ে মাথা নুইয়ে রাখে। কঠিন নীরবতা যেন তাদের ঘিরে রেখেছে। এই দমবন্ধ পরিস্থিতির ইতি ঘটিয়ে ইয়াসিন বলল, নাদিরা, তুমি কি কিছু লুকাচ্ছ? আজ কোথায় গিয়েছিলে তুমি? নাদিরা করুণ সুরে বলে, রেস্টুরেন্টের বিষয়টা নিছক কাকতালীয় বিষয়। আমি আপনাকে কোনোভাবেই ফলো করছিলাম না, আর না এতে আমার কোনো লাভ আছে। ইয়াসিন অবাক চোখে নাদিরার দিকে তাকিয়ে রইল। নাদিরা আবারও বলল, ইয়াসিন সাহেব, আপনি আমাদের ডিভোর্স ফাইল করেন। আপনার কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। আমি আপনাকে এই সম্পর্ক থেকে, আমার থেকে মুক্তি দিতে চাই। হঠাৎই ইয়াসিন নাদিরার বাহু ধরে নিজের একদম কাছে এসে চেঁচিয়ে বলল, চাই না আমার তোর থেকে মুক্তি। নাদিরা প্রচণ্ড রকমের অবাক হয়ে গেছে ইয়াসিনের কথা শুনে। সে কি ঠিক আছে?
ইয়াসিন রেগে বলে, কিসের মুক্তি দিতে চাও? আমি চেয়েছি মুক্তি। মুক্তি দিচ্ছ না শাস্তি? নাদিরা অবাক হয়ে বলে, আমি আপনাকে শাস্তি দিচ্ছি। কিভাবে একটু বলবেন প্লিজ? না, আমি আপনার সাথে থাকি আর না পাশে। আমি কি করে আপনাকে শাস্তি দিচ্ছি? আমি তো আপনাকে মুক্তিই দিতে চাইছি, যাতে আপনি উপমাকে নিয়ে ভালো থাকেন। ইয়াসিন কিছু না বলে নাদিরাকে আরেকটু জোরে চেপে ধরল। না চাইতেও নাদিরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, যা দেখে ইয়াসিনের আরও বেশি রাগ লাগছে। কেন নাদিরা এত কান্না করে? তার কি কোনো অধিকার বোধ নেই? কেন সব কিছুকে এত সহজে ছাড় দেয়? কেন? হঠাৎ মনে হলো যে কি করছে। আচ্ছা, সে তো উপমাকে ভালোবাসে, তাহলে হঠাৎ করে কেন নাদিরাকে নিয়ে ভাবতে বসেছে? কেন? আর নাদিরার মুক্তি দেওয়ার কথা শুনেই কেন এত রাগ লাগলো? এই কেন এর কোনো উত্তর তার কাছে নেই। নাদিরাকে আস্তে করে ছেড়ে দিল, কিন্তু যাওয়ার আগে এক অভিশপ্ত কথা বলে গেল, তোমার কাছ থেকে আমাকে যতই মুক্তি দিতে চাও না কেন, আমি তোমাকে মুক্তি দিচ্ছি না। এর কোনো কারণ নেই, তোমাকে এভাবেই থাকতে হবে। নাদিরা ধপ করে নিচে বসে পড়ল। সে আর পারবে না এই মরণ যন্ত্রণা সহ্য করতে। তার পক্ষে আর সম্ভব নয় ইয়াসিনকে উপমার সাথে দেখা। ইয়াসিনের প্রতি প্রচণ্ড রকমের আসক্তি আছে। এমন আসক্তি যা সে না পারে সহ্য করতে, আর না পারে এটাকে আপন করতে। তার ধৈর্যের বাঁধ কবেই ভেঙে গেছে, কবেই তার অনুভূতিরা মরে গেছে। রয়ে গেছে এক বিশাল ভঙ্গ হৃদয়। সারা রাত নাদিরা ভাবল, চোখে এক ফোঁটা ঘুমও ধরা দেয়নি। ইয়াসিন কি চায়? সে যাই চাক না কেন, নাদিরা এভাবে আর বাঁচতে পারবে না। প্রকৃতি তাকে বাঁচতে দেবে না। সকালে ইয়াসিন উঠে নাদিরাকে রুমে খুঁজে পায় না। বেশ কয়েকবার নাদিরাকে ডাকলো, কিন্তু কোনো সাড়া নেই। রুমের দরজা ভিতর থেকে লাগানো, তার মানে নাদিরা রুমেই আছে, কিন্তু কোথায়? ওয়াশরুমের দরজাও বাইরে থেকে লাগানো, তাও নিশ্চিত হতে ইয়াসিন দরজা খুলে ভিতরে নজর দিল। হতাশ হয়ে বারান্দায় যেতেই নাদিরা বলে চিৎকার করে ওঠে ইয়াসিন। মাটিতে বসে নাদিরাকে নিজের কোলে উঠাতেই ইয়াসিন ভয় পেয়ে গেল। নাদিরার সম্পূর্ণ শরীর ঠান্ডা হয়ে আছে। বারবার ইয়াসিন নাদিরা বলে ডাকছে। ইয়াসিনের মন বারবার কু গাইছে, কি হলো নাদিরার? তার মানে নাদিরা সারা রাত বাইরে ছিল। ইয়াসিন নাদিরাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিল। তার বেশ ভয় লাগছে। মনে ভয় নিয়ে নাদিরার নাকের কাছে আঙ্গুল দিল। না, বেঁচে আছে, কিন্তু খুব খারাপ অবস্থা। ইয়াসিন নাদিরার হাত পা ঘষে দিচ্ছে, যেন কিছুটা তাপ পায়। নাদিরার অবস্থার উন্নতি না দেখে ইয়াসিন সিদ্ধান্ত নিল হসপিটালে নিয়ে যাবে। এর মধ্যে বাসার সবাই মোটামুটি ব্যাপারটা জেনেছে। ইয়াসিন বারবার হসপিটালে ফোন দিয়ে খবর নিচ্ছে। তারপর নাদিরাকে কোলে নিয়ে নিজের গাড়ি করে বেরিয়ে পড়ল হসপিটালের উদ্দেশ্যে। বেশি দূর যেতে হয়নি, তাদের বাসা থেকে 20 মিনিটের পথ যেতেই হসপিটাল। সেখানেই নিয়ে গেছে ইয়াসিন। ইয়াসিন নাদিরাকে নিয়ে ভিতরে যেতেই একজন ডক্টর এগিয়ে আসে। তাকেই ফোন করে রেখেছিল ইয়াসিন। নাদিরাকে ডক্টর বেডে শিফট করিয়ে ইয়াসিনকে ফর্ম পূরণ করতে বলে। ইয়াসিন ফর্ম পূরণ করে কেবিনে যায়, ডক্টরের সাথে কথা বলতে থাকে। নাদিরাকে আপাতত স্যালাইন দেওয়া হয়েছে। হঠাৎ একটা নার্স এসে ডক্টরকে বলে তার সাথে দেখা করার জন্য এক ডক্টর এসেছে। ডক্টর আব্দুল্লাহ মনে করে বলেন তাকে ভিতরে আসতে। সে ভুলে গিয়েছিল আজ তার একটা ফাইল নিয়ে ডক্টর ইনামের সাথে মিটিং ছিল। ডক্টর ইরাম তার কেবিনে অনুমতি নিয়ে প্রবেশ করে। ডক্টর আব্দুল্লাহ ডক্টর ইরামকে দেখে ইয়াসিন বলে, মিস্টার ইয়াসিন, আমি আপনার ওয়াইফের বিষয়ে আপনার সাথে পরে কথা বলছি। ইয়াসিন ইটস ওকে বলে বেরিয়ে যেতে নেয়, কিন্তু হঠাৎ থেমে যায় নাদিরার নাম শুনে। ডক্টর ইরাম বলে, আমার এক পেশেন্ট আছে, নাম নাদিরা তাবাসসুম। ডক্টর ইরামের কথা শুনে ডক্টর আব্দুল্লাহ বেশ চমকে বললেন, এইমাত্র একটা পেশেন্ট ভর্তি হলো, তার নামও নাদিরা তাবাসসুম। মিস্টার ইয়াসিন তারই হাজবেন্ড। ডক্টর ইরাম বললেন, আমার পেশেন্ট কাল চেক আপের জন্য এসেছিল, সেই সম্পর্কেই কিছু কথা বলবো। ইয়াসিন কেবিন থেকে বেরিয়ে আসে। নাদিরার রুম নাম্বার 206। সেখানে গিয়ে নাদিরাকে এক পলক দেখে। ফোনের শব্দে তাকিয়ে দেখে উপমা নামটা ভেসে আসছে। ফোন কানে তুলে কথা বলতে থাকে সে। উপমা তার সাথে দেখা করতে চায় এক্ষুনি, কিন্তু নাদিরাকে এভাবে একা ফেলে যাওয়ায় ইয়াসিনের মন সায় দিচ্ছে না। দেখো উপমা, এখন আমার পক্ষে আসা সম্ভব হচ্ছে না।
নাদিরা হসপিটালে অ্যাডমিট, ওকে এভাবে ছেড়ে কি করে আসি? উপমা জেদ ধরে বলল, তুমি আসবে মানে এক্ষুনি আসবে, আমি অপেক্ষা করছি জান। ইয়াসিন উপমাকে কথার পিঠে আর না করতে পারেনি, সে চলে গেল উপমার সাথে দেখা করতে। আর নাদিরা পড়ে রইল সাদা বিছানায়, আর চোখের কোনা বেয়ে অবিরাম ধারায় জল গড়িয়ে পড়ছে। দুই ডক্টর কেবিনে বসে কথা বলছে। হঠাৎ একজন নার্স এসে ডক্টর আবদুল্লাহকে বললেন, ডক্টর, 206 নাম্বার কেবিনের পেশেন্ট অনেক হাইপার হয়ে যাচ্ছেন, তার শরীর প্রচণ্ড কাঁপছে, আপনি একটু আসুন। ডক্টর আবদুল্লাহ, ওহ গড, বলে কেবিনের দিকে রওনা হলেন। ডক্টর ইরামও তার পিছু নিলেন। তিনি পেশায় একজন ডক্টর, চাইলেও এখানে বসে থাকা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার বুকে অজানা ব্যথা হচ্ছে। যত সে 206 নাম্বার কেবিনের দিকে যাচ্ছে, তার অস্থিরতা তত বাড়ছে। ডক্টর আবদুল্লাহ তাড়াতাড়ি কেবিনে গিয়ে প্রথমে নাদিরার প্রেশার চেক করলেন। লো প্রেশার, এর জন্যই হাত পা এত ঠান্ডা হয়ে আসছে। তাড়াতাড়ি ইঞ্জেকশন দিয়ে দিল। ডক্টর ইরাম সাদা বেডে নাদিরাকে দেখে চমকে গেল। আশেপাশে নাদিরার হাজবেন্ডকে না দেখে আরও বেশি চমকালো। নাদিরাকে দেখে দায়িত্বপ্রাপ্ত নার্সকে বলে যেন ইয়াসিন কেবিনে আসলে ডক্টর আবদুল্লাহর কেবিনে যায়। প্রায় ঘন্টা দুই পরে ইয়াসিন হসপিটালে আসে। নাদিরার কেবিনে নার্সকে নাদিরার কথা জিজ্ঞাসা করায়, তাকে ডক্টরের কেবিনে যেতে বলে। ইয়াসিন নার্সের কথা মতো ডক্টরের কেবিনে গিয়ে নক করে। ইয়াসিনকে ভিতরে যাওয়ার অনুমতি দিতেই সে ভিতরে প্রবেশ করে। ডক্টর আবদুল্লার সাথে সেই ডক্টরকে দেখে ইয়াসিন বলে, আমি কি পরে আসব? ডক্টর ডক্টর ইরাম ইয়াসিনকে মানা করে বলে, না না, তার প্রয়োজন হবে না, আপনি বসুন, আমার আপনার সাথে কিছু কথা বলার আছে। ইয়াসিন ভ্রু কুঁচকালো। একজন অচেনা ব্যক্তির, তার সাথে কি কথা? ইয়াসিন সম্মতি দিয়ে বসল। ডক্টর ইরাম কোনো সংকোচ ছাড়াই ইয়াসিনকে জিজ্ঞাসা করলো, মিসেস নাদিরাকে যেই টেস্টগুলো দিয়েছিলাম সেগুলো কি কমপ্লিট হয়েছে? আর রাতে কি উনি প্রেসক্রাইব করা ওষুধগুলো নেয়নি? তা না হলে তো এভাবে অসুস্থ হয়ে পড়ার কথা না। ইয়াসিন আরেক দফা অবাক হলো। কিসের টেস্ট, কিসের ওষুধ? ডক্টর আবদুল্লাহের কেবিনে ডক্টর ইরামের মুখোমুখি থমথমে হয়ে বসে আছে ইয়াসিন। তার নিজেকেই পৃথিবীর নিকৃষ্টতম প্রাণী মনে হচ্ছে। ইয়াসিনের এমন ভোলোবালা ব্যবহার কিছুতেই মেনে নিতে পারছে না ডক্টর ইরাম। তার চোখ মুখে রাগ ফুটে আছে। বেশ ঝাঁঝালো গলায় বলল, আপনার মতো কেয়ারলেস হাজবেন্ড আদৌ দেখেছি কিনা সন্দেহ আছে। আপনার ওয়াইফ একজন মানসিক রোগী, আপনি জানেন? ইয়াসিন অবাক চোখে ডক্টর ইরামের দিকে তাকালো। না, আমি জানতাম না। নাদিরাকে ওষুধ খেতে দেখে কয়েকবার জিজ্ঞাসা করেছি, কিন্তু ও আমাকে কিছুই বলেনি। ডক্টর ইরাম চটে গিয়ে বললেন, কেমন স্বামী আপনি? আপনার কোনো অধিকার বোধ নেই? ইয়াসিন কথা ঘুরিয়ে বলল, নাদিরার ঠিক কী হয়েছে বলবেন? ডক্টর ইরামের ইচ্ছে হচ্ছিল এখানে ইয়াসিনকে পুঁতে দিতে, কিন্তু সে নিরুপায়। টেবিলে জোরে একটা শব্দ করে সে উঠে জানালার পাশে দাঁড়ালো। তারপর নিজেকে শান্ত করে বলতে শুরু করলো, নাদিরা অ্যাংজাইটি ডিসঅর্ডারের পেশেন্ট। অ্যাংজাইটি ডিসঅর্ডার, এই রোগের রোগীরা সবসময় একটা অপ্রীতিকর কিছু ঘটার ভয়, ফলে মানসিক চাপ এবং তার ফলে নানা রকম শারীরিক উপসর্গ দেখা দেয়। অ্যাংজাইটি অনেক মনোরোগে থাকতে পারে, তবে এই রোগে প্রধান লক্ষণই হলো আতঙ্ক। কারণ বলতে গেলে কিছুটা জেনেটিক, আর শৈশবে কোনো ভীষণ ভয়ঙ্কর অভিজ্ঞতা শিশুদের মনে চিরস্থায়ী আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। প্রধান লক্ষণ আতঙ্ক বা উদ্বেগ। রোগীর মনে সবসময় একটা ভাব, কখন কি হয়, কিন্তু এই কিছু সম্পর্কে স্পষ্ট ধারণার অভাব। এই আতঙ্ক ভাব তরুণ বয়স থেকে শুরু করে সারা জীবন চলতে থাকে। কিছুক্ষণ থেমে ডক্টর ইরাম আবার বলতে শুরু করলো, নাদিরাকে বহুবার জিজ্ঞাসা করেছি, ওর অতীতের অনেক কিছু জানলেও এটা জানতাম না ওর আসল ভয়, আতঙ্কই ছিলেন আপনি। স্বাভাবিকভাবে কোনো মানুষ তার স্বামীর বা স্ত্রী এর এতটা অবহেলায় মানসিক রোগী হয়ে যাবে, কারণটা মানসিক অশান্তি। আমি জানি না নাদিরা আর আপনার সম্পর্ক কেমন, কিন্তু নাদিরার অবস্থার অবনতির কারণটা অবশ্যই বুঝতে পারছি। কথাগুলো বলে একটা নিঃশ্বাস ছাড়ল ডক্টর ইরাম। তার বড্ড কষ্ট হচ্ছে, কিছু না পাওয়ার কষ্ট, কিছু হারাবার কষ্ট,
আর তার একতরফা ভালোবাসাকে কষ্ট দেখে তার আরও বেশি কষ্ট হচ্ছে। চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল জানালার পাশে। নাদিরার কেবিনের সামনে বসে আছে ইয়াসিন। লাবণী খবর পেয়ে এসেছে। নাদিরাকে এভাবে দেখে সে একদম ভেঙে পড়েছিল। লাবণীর হাজবেন্ড তাকে সামলেছে। লাবণী নাদিরার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। তার খুঁটিনাটি সবই সে জানে। ইয়াসিনের পাশে লাবণীর হাজবেন্ড মিস্টার রিশাদ বসা। সে ইয়াসিনকে উদ্দেশ্য করে বলল, লাবণী নাদিরার ব্যাপারে খুব বেশি পজিটিভ। আর নাদিরা আমার কাছে আমার ছোট বোনের মতো। আপনাদের সম্পর্ক স্বাভাবিক না জেনে লাবণী অনেকবার নাদিরাকে বলেছে আমাদের কাছে চলে আসতে, কিন্তু সে আসেনি। হয়তো আপনার প্রতি তার ভালোবাসাটাই ছিল পিছুটান। সে আপনাকে বড্ড বেশি ভালোবাসে। ইয়াসিন কোনো কথা বলেনি। সে শুধু শুনেছে। আজ তার ভুলেই তাকে কথা শুনতে হচ্ছে। এর মধ্যে নাদিরার কেবিন থেকে বেরিয়ে আসে লাবণী। নাদিরার স্যালাইন শেষ, তাকে এখন টেস্ট করাতে নিয়ে যাবে। লাবণী এসে ইয়াসিনের সামনে দাঁড়িয়ে কাট কাট গলায় বলল, অনেক করেছেন আমার বোনের জন্য। আর আপনার সময়ের প্রয়োজন হবে না, আপনি আসতে পারেন। ইয়াসিন অবাক চোখে লাবণীর দিকে তাকায়। আমি কেন চলে যাব? সে আমার স্ত্রী। লাবণী তাচ্ছিল্য হেসে বলে, সিরিয়াসলি? এটা মজা করার সময় না। আর এমনও নয় যে আমি আপনাদের সম্পর্কের কথা কিছু জানি না। সবটাই জানি। কেন এখনও নাটক করে চলেছেন? ইয়াসিন একটা শ্বাস ফেলে বলল, তুমি কিছুই জানো না লাবণী। আচ্ছা, আমাকে নাদিরার অতীত সম্পর্কে বলো তো। আমি জানি না নাদিরার অতীত কি। ওর মামারা আমাকে কিছুই জানায়নি। লাবণী ব্রু কুঁচকে ইয়াসিনের দিকে তাকালো। তার কাছে ইয়াসিনকে এই মুহূর্তে সব থেকে বিরক্তিকর মানুষ বলে মনে হচ্ছে। কিছু কড়া গলায় বলতে যাবে, তার আগেই রিশাদ লাবণীর হাত ধরে নাদিরার সম্পর্কে বলতে বলে। লাবণী রিশাদের পাশে বসে বলতে শুরু করলো, আমি আর নাদু সেই 3 বছর বয়স থেকেই ফ্রেন্ড। বলতে গেলে আমাদের ছোটবেলা একসাথেই কেটেছে। আমাদের বয়স যখন 5, আমরা মোটামুটি সবই বুঝি। নাদিরার বাবা আর মায়ের খুব মিল ছিল। আঙ্কেল আন্টিকে ছাড়া, আর আন্টি আঙ্কেলকে ছাড়া চলতে পারতো বললেই চলতো। কিন্তু আস্তে আস্তে আঙ্কেলের মধ্যে পরিবর্তন আসতে শুরু করে। প্রথমত অবহেলা, পরবর্তীতে ঝগড়া সৃষ্টি করে। কারণ ছিল আঙ্কেল কোনো এক পর নারীর প্রতি আসক্ত হয়ে পড়ে। আন্টি বিষয়টা মানতে পারে না। সে মানসিকভাবে ভেঙে পড়ে। আর নাদিরার বয়সই কত ছিল। সে ছোট থেকে বাবা মায়ের এমন আচরণ দেখে প্রতি মুহূর্তে আতঙ্কে থাকতো। সে সময় আমিও ছোটই ছিলাম, তাই ওকে সান্ত্বনা দেওয়ার মতো কিছুই বুঝতাম না। কিন্তু আমি ওকে ছেড়ে যাইনি। ছোট থেকেই ও ভালোবাসার কাঙ্গাল। এক মুহূর্তে আঙ্কেল আর আন্টির ডিভোর্স হয়ে যায়। যদিও আন্টি খুব নরম মনের ছিল, সে আঙ্কেলকে প্রচণ্ড ভালোবাসতো। আঙ্কেলকে ডিভোর্স দিতে চায়নি, কিন্তু আঙ্কেল এক প্রকার জোর করেই ডিভোর্স নেয়। কিন্তু হয়তো নিয়তিই অন্যরকম ছিল। ডিভোর্সের পরপরই আন্টি হার্ট অ্যাটাক করে আর আঙ্কেলের অ্যাক্সিডেন্ট হয়। আর দুজনেই একই দিনে পৃথিবী ত্যাগ করে। তারপর থেকেই নাদিরা আস্তে আস্তে ট্রমার মধ্যে চলে যায়। নাদিরার দায়িত্ব তার মামারা নিলেও কোনো দায়িত্বই তারা পালন করেনি। তাদের লোভ ছিল নাদিরার সম্পত্তির প্রতি। আপনাদের বিয়ের সময় নাদিরাকে লোভ দেখানো হয় কিসের জানেন? ওকে বলা হয় সে তার কাঙ্ক্ষিত ভালোবাসা আপনার থেকে পাবে। আপনি তাকে ভালোবাসেন। নাদিরা বড্ড বোকা। সে আপনার ভালোবাসার লোভে নিজের সব সম্পত্তি তার মামাদের নামে করে দেয়। আর বিয়ের পর আপনিও ওকে শূন্য হাতেই ফিরিয়ে দেন। বোকাটার কাছে না রইল একুল, আর না রইল উকুল। বিয়ের পর থেকে ওর মানসিক সমস্যা আরও বেশি দেখা দেয়। কারণটা নিশ্চয়ই অজানা নয়। লাবণী বলার আগেই মাথা নিচু করে ইয়াসিন বলে, আমার অবহেলা? লাবণী তাচ্ছিল্য হেসে বলে, বুঝতে পারছেন আপনি? মনে মনে ইয়াসিন একটা কথাই বলে, সে সবটা বলবে নাদিরাকে। নাদিরার বেডের পাশে একটা টুল নিয়ে বসে আছে ইয়াসিন। আজ সে তার ভুল বুঝতে পারছে। নাদিরার বাম হাতটা নিজের 2 হাতের মুঠোয় নিয়ে নিজের কপালে ঠেকালো। তার চোখ থেকে না চাইতেও পানি গড়িয়ে পড়ল গাল বেয়ে। তার কণ্ঠস্বর মৃদু কাঁপছে, জানো নাদিরা, আমি হয়তো কোনো পুণ্য করেছি, যার উপহার স্বরূপ আল্লাহ তোমাকে আমায় দিয়েছে। কিন্তু কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম না বোঝা। আমার ক্ষেত্রেও তাই হয়েছে।
আমি আমার জীবনে তোমার গুরুত্ব বুঝতে পারিনি। হ্যাঁ, উপমাকে নিয়ে আমি আসলেই সিরিয়াস ছিলাম, কিন্তু সেটা যে আমার ভালোবাসা ছিল না তা আমি আজ বুঝতে পারলাম। জানো না দিরা, আমি আজও তোমাকে একলা ফেলে উপমার সাথে দেখা করতে গিয়েছিলাম। আমি জানি আমি ভুল করেছি। আজ উপমা আমার সাথে প্রেম করতে ডাকেনি, সে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে মিলে আমাকে ধোঁকা দিয়েছে, তন্ময়ের সাথে রিলেশনশিপে গিয়েছে। ইয়াসিন হালকা হাসলো, আবার বলতে শুরু করলো, কিন্তু উপমা যে আমাকে ছেড়ে দিয়েছে তাতে আমার কষ্ট হওয়া উচিত ছিল, কিন্তু বিশ্বাস করো একটুও কষ্ট হয়নি আমার। কেন বলো তো? কথাটা বলে ইয়াসিন একটু থামলো, চোখ বোঝা অবস্থায় আবার বলল, আমার কষ্ট হয়েছে, কিন্তু উপমা আমার জীবন থেকে চলে যাওয়ায় না, তোমার অতীতের গল্প শুনে আর সবচেয়ে বেশি নিজেকে অপরাধী মনে হয়েছে, কারণ তোমার এই অবস্থার জন্য কোনো না কোনোভাবে আমিও দায়ী। কিন্তু আমি আর তোমাকে কষ্ট পেতে দেব না। আজ থেকে তোমার প্রাপ্য সকল অধিকার, সকল সম্মান আমি দেব। এই 5 মাসে যত অবহেলা করেছি তার চেয়ে বেশি ভালোবাসবো। তুমি শুধু আমাকে ছেড়ে যেও না প্লিজ। কথাটা বলেই ইয়াসিনের শরীর মৃদু কেঁপে উঠল, হয়তো কান্না করতে চাইছে। নাদিরার সব রিপোর্ট চেক করেছে ডক্টর ইরাম। নাদিরার সবই ঠিক আছে, শুধু হার্ট বিট একটু বেশি, সেটা ওষুধ নিলে মোটামুটি ঠিক হয়ে যাবে। নাদিরার প্রধান সমস্যাটাই হলো ওর মানসিক ট্রমা। এখান থেকে ওকে বের করতে হবে। লাবণী ডক্টরের কেবিনে এসে নক করে। ডক্টর ইরাম লাবণীকে দেখে ভিতরে আসতে বলে। লাবণী বেশ অস্থির হয়ে জিজ্ঞাসা করলো, সব ঠিক আছে তো ডক্টর? নাদিরা ঠিক হয়ে যাবে তো? ডক্টর ইরাম সোজা হয়ে বসলেন। টেনশন করবেন না মিসেস লাবণী, আমি আগেও বলেছি নাদিরার কোনো মরণ ব্যাধি হয়নি, কিন্তু তাকে এই ট্রমা থেকে বের করতে হবে, এটাই আসল মেডিসিন। ডক্টর ইরাম একটু থেমে আবার সন্দেহী গলায় বলল, আচ্ছা, নাদিরার অতীত সম্পর্কে তো জানি, কিন্তু তার বর্তমান কেমন? নাদিরা কেন আমাকে বলতে চায় না? যতবার আপনি বলতে চেয়েছেন ততবার কেন ও বাহানা দিয়ে থামিয়ে দেয় আপনাকে? লাবণী ডক্টর ইরামকে নাদিরার সব কথাই বলে, যা শুনে ডক্টর ইরামের চোয়াল শক্ত করে নেয়। অনেক হয়েছে আর না। ইয়াসির মাথা তুলতেই দেখে নাদিরার চোখ খোলা। তার মানে কি নাদিরা সবটা শুনেছে? নাদিরা ইয়াসিনের দিকে কঠিন চোখে তাকায়, ঝট করে হাতটা সরিয়ে নেয়। এই হাতেই স্যালাইন দেওয়া হয়েছিল, তাই হাতটা এভাবে টান দেওয়ার ফলে সে বেশ ব্যথা পায়। আহ করে উঠতেই ইয়াসিন তাড়াতাড়ি নাদিরার হাতটা ধরে দেখতে নিলেই নাদিরা আবার সরিয়ে নেয়। ভ্রু কুঁচকে বলে, আমি নিজেকে সামলাতে পারি, আপনি এখানে আপনার সময় কেন অপচয় করছেন? ইয়াসিন করুণ মুখে বলল, আমি সময় অপচয় করছি না, সময়ের সৎ ব্যবহার করছি। এভাবে হাত নাড়িয়েও না ব্যথা পাবে? নাদিরা তাচ্ছিল্য হেসে বলল, কত ব্যথা পেয়েছি তার কোনো হিসেব নেই, আজ আর নতুন করে কি ব্যথা পাবো? ইয়াসিনের বুকটা ধক করে উঠল, মাথা নিচু করে নাদিরাকে সাহায্য করছে। নাদিরা, আমি সত্যি অনুতপ্ত নিজের কাজের জন্য। ক্ষমা চাওয়ার মতো মুখও আমি রাখিনি, কিন্তু একটা কথাই বলবো, একটা সুযোগ দাও, নিজেকে সম্পূর্ণ বদলে ফেলবো, শুধু একটা সুযোগ। নাদিরা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। বাইরে ওই মেঘলা আকাশের দিকে তার চোখ স্থির। চোখের কোণে জমে থাকা পানিরা জানান দিচ্ছে যে কোনো সময় তারা টুপ করে বেয়ে পড়বে। আজ বাইরের ওই আকাশের মতো নাদিরার চোখ দুটো বড্ড অভিমানী হয়ে আছে। ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। বাইরের দৃষ্টি রেখে বলল, আজ উপমা আপনার জীবন থেকে না গেলে কি এই সুযোগটা চাইতেন? ইয়াসিন একটা দীর্ঘশ্বাস ফেলল, হয়তো চাইতাম, কিন্তু সময়টা আরও পরে হতো। সত্যি বলতে আমার ভিতর অনুভূতির সৃষ্টি হচ্ছিল, তা শুধু তোমার জন্য। উপমার জন্য যা ছিল তার সবটাই আবেগ। তুমি হয়তো জানো না, উপমার সাথে আমার রিলেশনের 1 বছরও হয়নি। আগে কোনো মেয়ের প্রতি আসক্তি আসেনি। উপমাকে দেখে ভালো লাগে, কিন্তু সেটা যে ভালোবাসা ছিল না তা আমি জানতাম না। আজ যখন সে আমাকে ছেড়ে যায় আমার বিন্দুমাত্র কষ্ট হয়নি। কেন হয়নি তাও আমার অজানা। উপমার সাথে দেখা করতে গেলেও মনটা এখানে পড়েছিল, কারণ তোমাকে অসুস্থ ফেলে গিয়েছিলাম। কিন্তু আজ যদি না যেতাম উপমার সত্যিটা জানা হতো না। নাদিরা কিছু বলতে নেবে তার আগেই কেবিনে আগমন ঘটে ডক্টর ইরামের।
বেশ কঠিন গলায় সেই ইয়াসিনকে উদ্দেশ্য করে বলে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব নাদিরাকে ডিভোর্স দেবেন। আমি নাদিরাকে বিয়ে করে আমার স্ত্রীর মর্যাদা দিতে চাই। ইয়াসিন, নাদিরা সহ কেবিনে উপস্থিত সকলেই অবাক হয়ে ডক্টর ইরামের দিকে তাকিয়ে থাকে। ইয়াসিন হতভম্ব হয়ে বসে আছে। মূলত সে এক অজানা ভয়ের তটস্থ। ইয়াসিন এবার মাথা ঘুরিয়ে নাদিরার দিকে তাকালো, আর নাদিরার দৃষ্টি এখনো ডক্টর ইরামের দিকে। তারপর কিছু একটা ভেবে বলল, আমি রাজি। ইয়াসিন বিস্ফোরিত চোখে নাদিরার দিকে তাকালো। নাদিরা মাথা নিচু করে বসে আছে। ডক্টর ইরামের ঠোঁটে হাসি। এক দৃষ্টিতে নাদিরার দিকে তাকিয়ে আছে। এদিকে ইয়াসিন তার দিকে তাকাতেই দেখে সে নাদিরার দিকে তাকানো। ইয়াসিন নাক মুখ শক্ত করে উঠে দাঁড়িয়ে নাদিরাকে কভার করলো, যাতে কোনোভাবেই নাদিরা ডক্টর ইরাম না দেখতে পারে। ইয়াসিনের এমন ব্যর্থ চেষ্টা দেখে খুব কষ্টে ডক্টর ইরাম তার হাসি থামালো। ইয়াসিনের দিকে পূর্ণ নজর দিয়ে হাত দুটো পকেটে পুরে নিয়ে বলল, আমাকেই আমার হবু স্ত্রীকে দেখতে দিচ্ছেন না? ভেরি স্ট্রেঞ্জ। ইয়াসিন কঠিন গলায় বলল, ও আমার বিয়ে করা বউ, আর কিসের হবু স্ত্রী? আমি ডিভোর্সই দেব না। নাদিরা তেতে গিয়ে বলল, কেন দেবেন না ডিভোর্স? আপনার তো উপমা আছে, ওকে নিয়ে সংসার পাতেন যান। আমি তো ডক্টর ইরামকেই বিয়ে করব। ইয়াসিন করুণ চোখে তাকালো। সে মানতে পারছে না, কিন্তু নাদিরার এমন কঠিন কথাও সে শুনতে পারছে না। আসলেই তো মেয়েটা অনেক কষ্ট পেয়েছে তার জন্য। তাহলে কি তার নাদিরার জীবন থেকে সরে যাওয়া উচিত? হয়তো সে শুধু শুধুই অধিকার খাটাচ্ছে। হঠাৎ করেই ইয়াসিন নাদিরাকে বলল, তুমি আসলেই সুখের প্রাপ্য। তুমি যখন চাও ডক্টর ইরামকে বিয়ে করতে, আমি মানা করব না। আমি আর তোমাদের পথের কাঁটা হতে চাই না। পারলে আমাকে ক্ষমা করো। কথাটা বলে আর এক মুহূর্ত অপেক্ষা করেনি ইয়াসিন। ছুটে বেরিয়ে গেছে হাসপাতাল থেকে। গন্তব্য তার জানা নেই। নাদিরা মন খারাপ করে বসে আছে সাদা বিছানায়। লাবণী এসে তার পাশে বসে। নাদিরাকে দেখে লাবণী একটা শ্বাস ছেড়ে বলে, দেখ, এমন মন খারাপ করে থাকিস না। তোর ভালোর জন্যই এমন করছি। সারা জীবন তুই তোর সুখ পাখির খোঁজ করে এসেছিস। আজ আর যখন তার দেখা পেয়ে যাচ্ছিস, তাহলে এত মন খারাপের কি আছে? ডক্টর ইরাম অনেক ভালো লোক, তোকে আসলেই ভালোবাসে। নাদিরা কিছু বলল না, চুপ করে রইল। তারপর মিনমিন গলায় বলল, লোকটাকে যে বড্ড ভালোবাসি। আমার কি করার? লাবণী হালকা হেসে বলল, কিন্তু সারা জীবন সুখের জন্য যে তোর এই স্যাক্রিফাইসটা করতেই হবে। নাদিরা ছলছল চোখে লাবণীর দিকে তাকায়। আজ দুদিন হলো নাদিরাকে বাসায় আনা হয়েছে। সবাই নাদিরা আর ডক্টর ইরামের বিয়ের কথা জানে। পরিবারের সবাই ইয়াসিনের সব সত্য শুনে বেশ কষ্ট পেয়েছে। এতদিন তাদের চোখের সামনে মেয়েটাই এত কষ্টে ছিল, অথচ তারা বুঝতেই পারেনি। এর জন্য সবাই ইয়াসিনকে দোষী করে। ইয়াসিন নাদিরার অনেক খেয়াল রাখে। নাদিরা এখন মোটামুটি সুস্থ। প্রতিদিন নিয়ম করে নাদিয়ার সাথে একবার দেখা করে যায় ডক্টর ইরাম। তখন ইয়াসিনের মুখটা দেখার মতো হয়। রাত 12:56। ইয়াসিন বারান্দায় দাঁড়িয়ে আকাশের পানে চেয়ে আছে। একবার ভিতরে চোখ বুলালো। নাদিরা বিছানায় ঘুমিয়ে আছে। সে এখনো বেশ দুর্বল। ইয়াসিনের হঠাৎ বুকটা ফাঁকা ফাঁকা লাগলো। মনে হলো বিছানায় থাকা মেয়েটা তার থেকে দূরে চলে যাবে। কি করে থাকবে সে? কিন্তু সে তো নাদিরার সাথে অন্যায় করেছে, তাকে তো শাস্তি পেতেই হবে। ইয়াসিনের চোখের কোণে জল নেমে গেছে। এখন তার ভয়ানক এক ইচ্ছা জাগলো। নিকোটিনের বিষাক্ত ধোঁয়া নিজের মধ্যে নেওয়ার মতো এক কাজ করতে ইচ্ছে হচ্ছে তার। কিছুই ভালো লাগছে না। ঘুমের মধ্যে নাদিরা টের পেল তার উপর ভারী কিছু ঝুঁকে আছে। চোখ খুলে তার উপর ইয়াসিনকে ঝুঁকে থাকতে দেখে সে বেশ চমকে উঠল। ইয়াসিন তৎক্ষণাৎ দাঁড়িয়ে গিয়ে বলল, ভয় পাইলা কেন? আমি তো বালিশ নিতে ঝুঁকেছিলাম। নাদিরা হাঁপাচ্ছে। সে মোটেও ভয় পায়নি, বরং চমকে গিয়েছিল। কিন্তু ইয়াসিনের এমন করুণ মুখ দেখে তার ইচ্ছে হলো ইয়াসিনের গাল দুটো টেনে লাল করে দিতে। কিন্তু না, এই কাজ করা যাবে না। নাদিরা বিছানায় শুতে শুতে বলল, বিছানার ওই পাশে শুয়ে পড়ুন। অযথা ঝামেলা করবেন না, প্লিজ। ইয়াসিন আরেক দফা অবাক হলো। নাদিরা কখনোই তার সাথে এমনভাবে কথা বলেনি। সে বালিশ নিয়ে চলে যেতে নিলেই বেশ ঝাঁঝালো গলায় নাদিরা বলে, আপনাকে বললাম না চুপচাপ এখানে শুয়ে পড়ুন। যদি দেখেছি সোফায় শুয়েছেন তো খবর আছে।
ইয়াসিন অবাকের শীর্ষে পৌঁছে গেছে, কিন্তু আপাতত সে চুপ করে ভদ্র বাচ্চার মতো নাদিরার পাশে শুয়ে পড়ল। এমনভাবে শুয়েছে যেন এক বিন্দু স্পর্শ নাদিরার গায়ে না লাগে। ইয়াসিনকে এমনভাবে শুতে দেখে নাদিরা মৃদু হাসল। দেখতে দেখতে প্রায় মাসখানেক পেরিয়ে গেছে। নাদিরাও বেশ বদলে গেছে। এখন সে ইয়াসিনকে বেশ ইগনোর করে চলে, যা ইয়াসিনকে মুহূর্তে মুহূর্তে পোড়ায়। আজ সারা দিন বৃষ্টি ছিল। কাক ভেজা হয়ে বাড়ি ফিরেছে ইয়াসিন। রুমে গিয়ে দেখে নাদিরা একটা বই পড়ছে। ইয়াসিন তোয়ালে আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। নাদিরা মনোযোগ দিয়ে বই পড়ছে। বেশ কিছুক্ষণ পর ইয়াসিন তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। নাদিরার চোখ আচমকা বই থেকে সরে আয়নার সামনে দাঁড়ানো পুরুষটির দিকে যায়। পিছন দিক ফিরে তাকায় নাদিরা। স্পষ্ট ইয়াসিনের ফর্সা পিঠে বিন্দু বিন্দু জলের অস্তিত্ব খুঁজে পায়। তার খুব ইচ্ছে হচ্ছে সেই জলের ফোঁটাগুলো হাতের সাথে মিশিয়ে নিতে। হঠাৎ চোখাচোখি হয়ে গেল তার ইয়াসিনের সাথে। সাথে সাথে চোখ সরিয়ে বইয়ে রাখল। ইয়াসিন তা দেখে ঠোঁট বাঁকা করে হাসল, সাথে গুনগুন করে নাদিরাকে শুনিয়ে গান ধরল। এত কাছে দুজনে, প্রেম ভরা যৌবনে, হঠাৎ ভুলে ভুল না হয়ে যায় মায়াবী রাত মাতাল নেশাতে। আজ মনে মন চাই যে মেশাতে, দ্বীপ নিবিয়ে ঝড় যে বয়ে যায়, আখিতে যে জলে কামনার বহি, অঙ্গ যে চাই সঙ্গ যে তন্নি, মনের কথা মনেই রয়ে। ইয়াসিন তার গান শেষ করার আগেই দেখে খাটে নাদিরার ফোনে ডক্টর ইরাম নামটা দেখে তার প্রচুর রাগ লাগলো। এদিকে নাদিরা ইয়াসিনের গান শুনে লজ্জায় শেষ। ফোনের আওয়াজে সেদিকে তাকাতেই দেখে ডক্টর ইরামের ফোন। একবার ইয়াসিনের দিকে তাকিয়ে লজ্জা মুখ করে ফোনটা তুলে বারান্দায় চলে গেল। আর এদিকে ইয়াসিন হাত মুঠো করে দাঁতে দাঁত চেপে বলল, শালা আমার সংসার জীবন শেষ করেই ছাড়বে। কি একটা মোমেন্টে ফোন দিল। হুর, নাদিরাকে ডক্টর ইরামকে দিয়ে দিল। তার অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে বুকটা বেজায় ভারী হয়ে আছে। নাদিরা হালকা হেসে তাকে ধন্যবাদ দিয়ে চলে গেল ডক্টর ইরামের সাথে। ঘাম দিয়ে ইয়াসিনের ঘুম ভেঙে গেল। সে হাঁপাচ্ছে। তাহলে কি সে স্বপ্ন দেখেছে? এত রিয়েলিস্টিক, কিন্তু সে নড়তে পারছে না। বুকটা ভারী লাগছে। চোখ ভালো করে খুলে দেখে তার বুকের উপর তার বউ আরাম করে ঘুমিয়ে আছে। আস্তে আস্তে কালকে রাতের সব কথাই তার মনে পড়ল। নাদিরা ডক্টর ইরামের সাথে কথা বলে রুমে এসে দেখে ইয়াসিন বিছানায় পা ঝুলিয়ে বসে আছে। ভ্রু কুঁচকানো, বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে রেখেছে। নাদিরা ঝুঁকে দেখার চেষ্টা করলো। হঠাৎ করে ইয়াসিন মাথা তুলে তার দিকে তাকালো। নাদিরা দাঁড়িয়ে গেল সোজা হয়ে। ইয়াসিন অভিমানী কণ্ঠ, জানি তো তোমার অনেক কষ্ট হয়েছে। তুমি কিভাবে সহ্য করছো আমার একদম সহ্য হচ্ছে না। নাদিরা বুক উসকে ফেলল। নাদিরা অবাক হয়ে তাকিয়ে আছে। কি সব বলছে ইয়াসিন? নাদিরা বুক উসকে বলল, কি বলছেন এগুলো? আপনি ঠিক আছেন? ইয়াসিন দাঁড়িয়ে গিয়ে বেশ জোরেই বলল, না, ঠিক নেই। আমি ঠিক নেই। আমি খুব বাজেভাবে জেলাস ফিল করছি তোমাকে নিয়ে। মানতে পারছি না তোমাকে ওই পাগলের ডাক্তারের সাথে। নাদিরা ইয়াসিনের জেলাসিতে এক ড্রাম কেরোসিন ঢেলে বলল, ছি, অমন হ্যান্ডসাম একজন ডক্টরকে আপনি পাগলের ডাক্তার কিভাবে বলেন? আর আপনি জানেন না ওনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। তাহলে এমন জেলাসির মানে কি? ইয়াসিন যেন ফুঁসে উঠল। নাদিরার একদম কাছে গিয়ে বলল, তোমার সামনে এমন একজন হ্যান্ডসাম পুরুষ দাঁড়িয়ে আছে। কই, জীবনে তো একটু প্রশংসা করলে না, এখন ওই পাগলের ডাক্তার হ্যান্ডসাম হয়ে গেল। নাদিরা একটু পিছিয়ে গিয়ে ইয়াসিনের চোখের দিকে তাকিয়ে বলল, আপনি হ্যান্ডসাম? ইয়াসিন ভ্রু কুঁচকে বলল, কেন, দেখনি আগে? নাদিরা তাচ্ছিল্য করে বলল, দেখতে দিয়েছেন কখনো? ইয়াসিন ধীরে এক পা এগিয়ে বলল, তাহলে এখন দেখো। ইয়াসিনকে কাছে আসতে দেখে নাদিরা এক পা পিছিয়ে বলল, দরকার নেই, আমি ইরামকেই দেখে নেব। আর তো মাত্র কয়টা দিন। ইয়াসিন নাদিরার বাহু ধরে নিজের একদম কাছে নিয়ে এলো। আমি তোমাকে যেতে দেব না। কেউ নিতে পারবে না তোমাকে আমার থেকে, কেউ না। নাদিরা নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, ইরাম তো আমাকে নিয়েই যাবে এখান থেকে। তখন আপনি আপনার উপমাকে নিয়ে থাইকেন। ইয়াসিন রাগে মুখটা নিমেষেই কাদো কাদো হয়ে গেল। সে হাঁটু ভেঙে নাদিরার সামনে বসে গেল।
নাদিরার কোমর জড়িয়ে ধরে বলল, এবারের মতো ক্ষমা করে দাও না। আমি সত্যি অনুতপ্ত, আর পারছি না। যত ভাবি তুমি আমাকে ছেড়ে ওই ডাক্তারের কাছে চলে যাবে, আমার বুকটা ধুক করে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ নাদিরা। অনেক ভালোবাসি, অনেক, অনেক, প্লিজ যেও না। বলতে বলতে ইয়াসিন কান্না করে দিল। বাচ্চাদের মতো কান্না করছে সে। নাদিরা পড়ল বিপদে। এত বড় বাচ্চাকে সে কি করে থামাবে? কেউ শুনলে তো খারাপ বলবে। ইয়াসিন উঠে দাঁড়িয়ে বলল, তুমি যদি আমাকে ছেড়ে যাও আমি কিন্তু সুইসাইড করব। ব্যাস। নাদিরা রেগে ইয়াসিনের গালে এক থাপ্পড় বসিয়ে দিল। ইয়াসিন থাপ্পড়কে চুপ হয়ে গেছে। চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ে। একটা টু শব্দও করেনি সে। এদিকে নাদিরা এক জায়গায় দাঁড়িয়েছিল মিনিট খানিকের মতো। তারপর মুচকি হেসে গিয়ে বাতি বন্ধ করে দিল। আস্তে করে বিছানায় উঠে একপাশে শুয়ে পড়ল। ইয়াসিন তাকে পাশে শুতে দেখে ওপাশ ফিরে গেল। নাদিরা দেখে চোখ বড় করে ফেলল। সে আস্তে আস্তে ইয়াসিনের দিকে এগিয়ে গিয়ে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। তারপর ইয়াসিনের উপর দিকে ঝুঁকে দেখে ইয়াসিন চোখ বন্ধ করে আছে। সে বেশ ভালো করেই বুঝতে পারছে ইয়াসিন রাগের চেয়ে বেশি লজ্জা পাচ্ছে। নাদিরা হালকা হেসে বলল, এমা, এ তো দেখি ঘুমিয়ে গেছে, তাহলে আমি কার সাথে কথা বলবো? আমার তো ঘুম আসছে না। আচ্ছা যাই, ইরামকে ফোন করে আসতে বলি। সে কখনোই আমাকে একা ফেলে ঘুমাবে না। কথাটা বলে নাদিরা উঠতে পারল না। এর আগে ইয়াসিন তার হাত ধরে বিছানায় ফেলে তার উপর ঝুঁকে গেল। নাদিরা হঠাৎ ঘটা ঘটনায় অবাক হয়ে গেছে। ইয়াসিন দাঁতে দাঁত চেপে বলল, বলো, এই 1 মাসে আমি কতবার তোমাকে সরি বলেছি? আমি তো আমার ভুল মানছি, তা শুধরানোর একটা সুযোগ তো আমার প্রাপ্য, তাই নয় কি? নাদিরা হা করে ইয়াসিনের দিকে তাকিয়ে আছে। আসলেই কি সেই ইয়াসিনের সাথে বেশি করে ফেললো? পরক্ষণে মনে মনে বলল, কিসের বেশি? যা করেছে একদম ঠিক করেছে। হুঁ, এতদিন সে জ্বলেছে, এখন ইয়াসিনের পালা। হঠাৎ খেয়াল করলো ইয়াসিন তার দিকে অন্যরকম দৃষ্টি নিক্ষেপ করছে। হঠাৎ নাদিরার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল ইয়াসিনের অস্থিরতা দেখে। ইয়াসিন তার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। নাদিরা চোখ বন্ধ করে নেয়, তার ঠোঁট কাঁপছে। ইয়াসিনের হঠাৎ খেয়াল হলো সে কি করছে। হুট করে নাদিরার উপর থেকে সরে উঠে বসলো। ইয়াসিনকে সরে যেতে দেখে নাদিরা চোখ খুলে দেখে ইয়াসিন উঠে চলে যেতে নেয়। নাদিরা ইয়াসিনের হাত ধরে ফেলে। ইয়াসিন অবাক চোখে তার দিকে তাকায়। নাদিরা নিচের দিকে তাকিয়ে বলে, এভাবে মাঝ রাস্তায় ছেড়ে চলে যাবে? ইয়াসিন অবাকের শীর্ষে। এই প্রথম নাদিরা তাকে তুমি করে বলেছে। নাদিরা ইয়াসিনের চোখের দিকে তাকায়। ইয়াসিনকে এভাবে দেখে সে বসা অবস্থায় উঠে ইয়াসিনকে জড়িয়ে ধরে। ইয়াসিনের গালে একটা চুমু দিয়ে বলে, কি আদর দেবে নাকি? ডক্টর ইরামের কাছে যাব। ইয়াসিন নাদিরার কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। তারপর দুজন পরম সুখের সাগরে ডুবে গেল। তারপর নাদিরাকে তার বুকের উপর ঘুমাতে দেখে হালকা হাসলো। এই মেয়েটাকে সে আগে ঠিক মতো খেয়ালই করেনি। নয়তো কি আর কাছের পিছনে ছুটত তার নিজ ঘরে হিরে রেখে। ইয়াসিন মনে মনে ঠিক করে নেয় যে আর কোনো কষ্টই সে নাদিরাকে পেতে দেবে না। নাদিরার প্রাপ্য সকল সুখ দেওয়ার চেষ্টা করবে। নাদিরার সুখ পাখিটার খোঁজ ইয়াসিনই এনে দেবে। নাদিরা ঘুম থেকে সজাগ হয়ে নিজেকে আজ নতুন জায়গায় আবিষ্কার করলো। সাথে সাথেই তার মধ্যে ভর করলো একরাশ লজ্জা। নাদিরাকে লজ্জা পেতে দেখে ইয়াসিনও হেসে দিল। আজ সকালটা ইয়াসিন আর নাদিরার জন্য এক শুভ সূচনার সকাল। শুক্রবার, বিধায় ইয়াসিন আজ বাসায়। নাদিরার যেন আজ সারাদিনই লজ্জা পেতে পেতে কাটবে। কারণ একটু পর পর এসে ইয়াসিন তাকে এটা সেটা বলে লজ্জা দিচ্ছে। কথার মাঝে নাদিরা ইয়াসিনকে বলল, আজ ডক্টর ইরাম আসবে বাসায়, তৈরি থেকো। ইয়াসিন চমকে গিয়ে বলল, কেন বাসায়, কেন আসবে? এই বিয়ে হবে না। তোমার আমার মধ্যে তো সব ঠিকই হয়ে গেছে, তো উনি কেন আমাদের বাসায় আসবে? আমি মানব না। নাদিরা ঠোঁট কামড়ে হাসি আটকে ইয়াসিনের গলা জড়িয়ে বলল, হাই রে জেলাসি, এত কিউট কেন তুমি? আর ডক্টর ইরাম আমাকে বিয়ে করতে না, আমার ওষুধ পাল্টে দিতে আসবে, তাই একেবারে উনাকে দাওয়াত দিয়ে দিয়েছি। লাবণী আর রিশাদ ভাইয়াও আসবে। নাদিরা আবার ফিসফিস করে ইয়াসিনের কানে বলল, বাই দ্য ওয়ে, লাবণী ইজ প্রেগনেন্ট 1.5 মাস।
ইয়াসিন খুশি হয়েছে। সে নাদিরাকে জড়িয়ে নিয়ে বলল, আমরাও আমাদের জনকে খুব দ্রুতই নিয়ে আসব আমাদের কাছে। আমাদের ছোট্ট সুখ পাখি, যাকে দেখলে আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। নাদিরা লজ্জা পেয়ে ওহুম বলে। সমাপ্ত। শেষ হলো সুখ পাখির খোঁজে গল্পটার ছোট পথ চলা। এটা একটা ছোট গল্প ছিল। আশা করি সবার ভালো লেগেছে। আজ অন্তত পক্ষে কিছু মন্তব্য আশা করব আপনাদের থেকে। ধন্যবাদ সবাইকে।